কলকাতার দুটো মেরু, উত্তর আর দক্ষিণ। উত্তর কলকাতা মানেই ঐতিহ্যকে আঁকড়ে থাকা, দক্ষিণ কলকাতা মানেই ক্রম উন্নতিশীল আধুনিকতা। দক্ষিণ কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা চেতলা, এক কালোজয়ী শিল্পীর কলকাতা থেকে বাংলা, বাংলা থেকে মুম্বাই, মুম্বাই থেকে তামাম ভারতবর্ষে লড়াই, বঞ্চনা, একসময় অভিমানে মুখ ফিরিয়ে নেওয়ার সাক্ষী এই চেতলা। আর এই চেতলার মাটি থেকেই গায়িকা হিসেবে জন্ম নিয়েছিলেন গায়িকা আরতি মুখোপাধ্যায়। একটা সমৃদ্ধ সাংস্কৃতিক এবং সঙ্গীত পরিবারে জন্ম নিয়েছিলেন আরতি মুখোপাধ্যায়। 18 জুলাই 1943 সালে জন্ম হওয়া এই বাড়িতেই সেই মেয়েটাকেই একেবারে ছোট বয়স থেকেই তার মা তাকে নিজের হাতে শুরু করে দিয়েছিলেন গান শেখানো। আরতিকে নতুন করে পথ দেখিয়েছিলেন তার গানের শিক্ষক সুশীল বন্দ্যোপাধ্যায়। আরতির বাবা আর মা মেয়েকে উৎসাহ জুগিয়েছেন নিরন্তর। এমনকি বাবার মৃত্যুর পরেও আরতির মা সাংসারিক টানাপোড়েনের আঁচটুকু লাগতে দেননি তাদের আদরের একরত্তি মেয়ে আরতির গায়ে। রূপকথার গল্পের মতোই নেপথ্য কণ্ঠশিল্পী হিসাবে গান গাওয়ার সুযোগ এসেছিল আরতির জীবনে। চেতলায় অনুষ্ঠিত মুরারি সঙ্গীত সম্মেলনের প্রথম পুরস্কারটি ছিনিয়ে নিলেন তিনি। এই প্রতিযোগিতার বিচারক ধনঞ্জয় ভট্টাচার্যের সৌজন্যে জীবনের প্রথম নেপথ্য শিল্পী হিসাবে গান গাইলেন তিনি। এরপর গল্প হলেও সত্যি, ছুটির ফাঁদে, আনন্দ আশ্রমের মতো ছবিতে এক নতুন কণ্ঠের সাক্ষী থাকলেন বাংলা গানের সমস্ত শ্রোতারা। বাংলা গানের আকাশে জন্ম নিল এক নতুন তারা, যার নাম আরতি মুখোপাধ্যায়। প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো আরতি মুখোপাধ্যায়কে শেষ করে দিতে চেয়েছিলেন কে? লতা, আশা, নাকি অন্য কেউ? রাহুল দেব বর্মন তার সঙ্গে কাজ করতে চেয়েও করতে পারলেন না কেন? কে আর কেনই বা তাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিলেন? এই নির্মম সত্যটা শুনবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিও। সালটা ছিল 1998। মেট্রো মার্ফি কন্টেস্ট, এই সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন তিনি এবং অবশ্যই প্রথম হলেন, যেখানে বিচারকের আসনে ছিলেন অনিল বিশ্বাস এবং নৌশাদ বসন্ত দেশাই, শ্রী রামচন্দ্রের মতো সঙ্গীত পরিচালক। আর তারপর থেকে তাঁকে কিন্তু আর পিছন ফিরে তাকাতেই হয়নি। এরপরই তার জীবনে শুরু হলো এক নবতম অধ্যায়। গানের জগতেই বেড়ে উঠেছিলেন তিনি, ফলে মান্নাদের স্নেহধন্য ছিলেন বলেই আরতি মান্নাদের কাছেই প্রথম শুনলেন সেই খবরটা পেলেন। মেট্রো মার্ফি কন্টেস্টের সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হওয়া প্রতিযোগী আরতি মুখোপাধ্যায়ের সঙ্গে নিজে দেখা করতে চেয়েছেন আর কেউ নয়, তিনি হলেন স্বয়ং লতা মঙ্গেশকর। আরতি কি তখনও জানতেন পরবর্তী সময়ে এই লতার কারণেই গানের জগতের সঙ্গে চিরকালের মতো দূরত্ব হয়ে যাবে তার? না, প্রথম দর্শনেই অমায়িক লতার কাছে যথেষ্ট একেবারে আপনজন হয়ে উঠলেন আরতি। এমনকি লতার সঙ্গে এক সময়ে ডুয়েটও গেয়েছেন তিনি। 1958 সালে মীনা কুমারী অভিনীত হিন্দি ছবি সাহারাতে নেপথ্য কণ্ঠশিল্পী হিসাবে প্রথম সুযোগ পেলেন। হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে লতার সঙ্গে গান গাইলেন তিনি। বয়স তখন সবে মাত্র 15, আর সেই কিশোরী বয়সেই লতার সঙ্গে স্টেজ শেয়ার করে অবশ্যই এক অনন্য অভিজ্ঞতার সামনে দাঁড় করালেন নিজেকে। কিন্তু সেই ছবির গান ততটা সাফল্য এনে দিতে না পারলেও পরে কিন্তু ওয়াদিয়া রহমান অভিনীত গার্লফ্রেন্ডের মতো ফ্লপ ছবির পরেও তিনি বাংলা ছবিতে গান করবার সিদ্ধান্তটা নিয়েই ফেললেন। সুযোগটা এসে গেল 1962 সালে কন্যা নামে একটা বাংলা ছবির হাত ধরে। তার অসামান্য গায়কী এবং সুমধুর কণ্ঠ সব্বাইকে এতটাই মোহিত করেছিল যে তারা এর আগেই যিনি দাঁড়িয়েছিলেন মাথার উপরে একেবারে পর্বতের মতো, সেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রতি মনোযোগ হারাতে শুরু করলেন। 60 দশকের শেষের দিকে মাধবী মুখার্জি, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, দেবশ্রী রায়, তনুজার মতো অভিনেত্রীদের নেপথ্য শিল্পী হিসাবে অপ্রতিরোধ্য হয়ে উঠল তার গলা। তার কণ্ঠ সন্ধ্যা মুখার্জির পরিবর্তে মহানায়িকা সুচিত্রা সেনের নেপথ্য কণ্ঠ হিসাবে ব্যবহার করা হলো প্রথম। 1965-তে সেরা মহিলা গায়ক হিসাবে পেলেন বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ড, যেটাকে আজও বলা হয় বাংলার অস্কার। 1966 সালে গল্প হলেও সত্যি ছবিতে গান গাইলেন তিনি,
যা সেরা মহিলা নেপথ্য কণ্ঠশিল্পীর হিসাবে তাকে এনে দিল বিএফজে অ্যাওয়ার্ড। 1976 সালে ছুটির ফাঁদে ছবির জন্য আবার পেলেন এই পুরস্কার। তার গুজরাটি ছবির গানের জন্য টানা 3 বছর গুজরাট সরকার তাকে তুলে দিলেন গুজরাটের শ্রেষ্ঠ পুরস্কার। 1984 সালে শেখর কাপুরের মাসুমের দো নয়না গানের জন্য শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক সিঙ্গারের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন তিনি। উড়িষ্যা সরকারের তরফ থেকে তাকে 2015 সালে দেওয়া হলো লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ থেকে দেওয়া হলো লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2016 সালে। অনেকের মতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো শিল্পীর জীবনের পতনের পেছনে একটা বড় কারণ হয়ে উঠলেন আরতি মুখোপাধ্যায়। 1976 সালে রাখি অভিনীত তপস্যা ছবিতে গাইলেন বচ্চে হো তুম খেল খিলোনে এবং কিশোর কুমারের সঙ্গে দো পাঁচি দো তিনকে। অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এই গান দুটো। বাংলা, হিন্দি সহ অন্যান্য ভাষায় 15,000-এরও বেশি গান গেয়ে সোনার অক্ষরে লিখে দিলেন নিজের ঠিকানা। 1983 সাল, সমুদ্রকে ভালোবেসে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে আচমকা ধাক্কা খাওয়ার মতোই সঙ্গীতকে ভালোবেসে প্রথম ধাক্কা খেলেন তিনি নিজেই। আর তার আগেই তিনি পৌঁছে গিয়েছেন জনপ্রিয়তার শীর্ষে দাদার কীর্তি, ধন্যে মেয়ে ছবির গানগুলোতে নিজের কণ্ঠ দিয়ে। কিন্তু এখানেই শেষ নয়, রাহুল দেব বর্মনের সঙ্গে মাসুম ছবিতেও কাজ করলেন আরতি মুখোপাধ্যায়। কলকাতার বাঙালি বাড়ির বাংলার মেয়ে একেবারে সারা ভারত দাপিয়ে বেড়াবে, আর যারা তখন ভারত কাঁপিয়ে বেড়াচ্ছে তখন তাদের কি আর সহ্য হয় সেটা? তাছাড়া তুমি আমার পায়ের তলার জমি কেড়ে নেবে আর তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দেব। সুতরাং যা হবার তাই হলো। দ্য লাইফ ইজ নট এ স্মুথ অফ সেলিং। তাই এরপরই তার সঙ্গীত জীবনের এক নতুন অধ্যায় ঠিক বিনা মেঘে বজ্রপাতের মতোই শুরু হয়ে গেল কালবৈশাখী ঝড়। বেসামাল হয়ে গেল তার সুর সাধনা। মাসুম ছবিতে কাজ করার পর রাহুল দেব বর্মন পুজোর অ্যালবামে কাজ করার জন্য তাকে অফার দিলেন। সালটা হলো 1983। কিন্তু কোনো এক অজানা কারণে কাজটা কিন্তু শেষ পর্যন্ত আর করা হয়ে উঠল না তার। তাহলে পেছনে কি ছিল কোনো ষড়যন্ত্র? বড় কোনো মানুষের লুকিয়ে থাকা বড় ক্ষমতার বিশাল হাত? উত্তরটা কিন্তু আজও পাওয়া যায়নি। কারণ প্রথম থেকেই তিনি ছিলেন অত্যন্ত প্রচার বিমুখ। ফলে তাকে বাদ দেওয়ার মূল কারণটা খোঁজবার চেষ্টাই আর করা হয়ে উঠল না তার। আর এই ঘটনার পর থেকেই একের পর এক ধাক্কায় ভেঙে পড়লেন আরতি। গানের প্রতি সেই তীব্র ফ্যাশন একসময় হারিয়ে গেল তারই গানের ভুবন থেকে। হারিয়ে গেলেন। একদিকে আনন্দ আশ্রম ছবিতে কথা কিছু কিছু গানটা ঝড় তুলল সেই সময়ই, অথচ এই আরতি মুখোপাধ্যায় বাদ পড়লেন এই ছবিরই হিন্দি ভার্সনে। উদ্বিগ্ন হয়ে পড়লেন। কারণটা কিন্তু আজও অজানাই হয়ে রইল। তাহলে কি পেছন থেকে কলকাঠিটা নাড়ছিলেন তারাই, নাকি ইন্ডাস্ট্রির ভিন্ন সমীকরণ দায়ী এর জন্য? দেওয়ালে কান পাতলে আজও শোনা যায় আসার জন্যই নাকি রাহুল দেব বর্মন কাজটাই করে উঠতে পারলেন না আরতি মুখোপাধ্যায়কে নিয়ে। আর এই অভিযোগটা নাকি নিন্দুকদেরই রটানো। তবে নিন্দুকে যাই রটাক বা ঘটাক না কেন বা বলুকই না কেন, যা হবার তা কিন্তু হয়েই গেল। আর এই হয়ে যাওয়ার পেছনে কারণ না কারোর হাত তো ছিলই। সেই সঙ্গে নিন্দুকেরা এমন অভিযোগ করে থাকেন নিজেদের ধান্দা পূরণের জন্য, সহজ কথা নিজেদের উন্নতির পথে কাঁটাকে সরিয়ে দেবার জন্যই কেউ বা কারা যেন বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিলেন এই আরতিকেই। যদিও এই অভিযোগটা ঠিক নাকি ভুল আজও অমীমাংসিতই থেকে গেছে। একের পর এক ঘটনা তার জীবনে ঘটে চলার সত্ত্বেও পদ্মা নদীর মাঝি নাটকে একদিনে প্রায় 35টি গান রেকর্ড করেছেন সেই আরতি। অথচ সেই মাঝির গানের তরি আজ দিশেহারা দিগভ্রান্ত। বসন্ত বিলাপ, ধন্যে মেয়ের ছবিতে একের পর এক হিট গানের জন্মদাত্রী তিনি। কিন্তু সেই আরতি আজ কোথায়? নাম লিখিয়েছেন ভারতীয় জনতা পার্টির খাতায়। মানুষ হয়তো এক প্রকার তাকে ভুলেই গেছে। আজকের তামাম শ্রোতাদের কাছে, বাংলা গানের ভালোবাসার মানুষদের কাছে ফেড আউট করে গেছেন তিনি। এটা শুধু আরতির জন্য নয়, সমস্ত বাংলাভাষী মানুষের কাছে, বাংলা গানকে ভালোবাসার মানুষদের কাছে চরম ব্যর্থতার একটা আত্মসমীক্ষার, নিজেদের মুখটা
নিজের আয়নায় দেখবার কিন্তু সময় হয়ে গেছে আর একবার। লতার কারণে নাকি আশার কারণে রাহুল দেব বর্মনের সঙ্গে দূরত্ব যে প্রলয় ঝড়ে অচিনপুরের উদ্দেশ্যে যাত্রা করল, পদ্মা নদীর মাঝে নৌকা, সেই ঝড়ের নাম কি তাহলে আশা, নাকি লতা, নাকি অন্য কিছু, অন্য কেউ? সবটাই গুজব। এর উত্তর অবশ্যই খোঁজার দায়িত্ব বর্তে যায় তাদের ওপরে, যারা বাংলা গানকে ভালোবাসেন। আসলে যতই তীর মারা হোক না কেন, যে পাখি গান গায়, বর্ষা তার বুকে বেঁধে থাকলেও গান সে গাইবেই। তার বুক ক্ষতবিক্ষত হয়ে গেলেও, প্রাণটা চলে গেলেও, গানটা কিন্তু গুনগুন করে ধ্বনিত হবেই। আজ এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই তোমার মতামত জানাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে সবার আগে তুমি ভালো থেকো বন্ধু। টাটা।